Dear students, today I am going to take a class on a poem of William Wordsworth. The name of that poem is Tintern Abbey, a very famous, remarkable poem written by William Wordsworth. I think the students have already read the poem, but I would like to talk about something regarding the synopsis, not the text of the poem, because I will take another class on this poem, text line by line. But today I would not like to read out the text of the poem. Rather, I would like to talk about the subject matter or the synopsis of the poem for your understanding. Abbey is considered to be one of the masterpieces of William Wordsworth. William Wordsworth had given his philosophy regarding nature here in this poem. And Tintern Abbey is a poem in which William Wordsworth had expressed his philosophy regarding nature actually. And William Wordsworth visited this place, Tintern Abbey, which is very much a beautiful place naturally. And this place was visited by William Wordsworth in 1793 for the first time, and in 1798 for the second time. In the first visit, William Wordsworth was alone, but in the second visit, he was accompanied with Dorothy Wordsworth. প্রথম ভিজিটে তিনি একাই ছিলেন, পরবর্তী ভিজিটে তিনি তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে সাথে নিয়ে তিনি গিয়েছিলেন। এবং এই দুই ভিজিটের মাঝখানে যে পার্থক্য 5 বছর, এই 5 বছরের পার্থক্যের যে তার যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো এই কবিতার মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তিনি এখানে ফ্রেঞ্চ রিভলিউশন, যেটা ফরাসি বিপ্লব, এবং ফরাসি বিপ্লবের কিছু প্রভাব, যে ফরাসি বিপ্লবের দ্বারা তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন, যে ফরাসি বিপ্লবের মাধ্যমে হয়তো একটি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু পরবর্তীতে ফরাসি বিপ্লব ব্যর্থতা পর্যবেসিত হয়ে যাওয়ার কারণে তিনি কিন্তু হতাশ হন। এবং প্রথম ভিজিটে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে, দ্বিতীয় ভিজিটে ফরাসি বিপ্লব ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। এই দুইটার মধ্যে পার্থক্যের ব্যাপারটাও কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। টিন্টার অ্যাবি কবিতার মধ্যে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন, সেই বিষয়টি হচ্ছে যে প্রকৃতি মানুষকে কিভাবে প্রভাবিত করে এবং প্রকৃতির সান্নিধ্য মানুষকে কিভাবে অনুপ্রাণিত করে। তিনি প্রকৃতির মাঝখানে কতটা অনুপ্রাণিত হয়েছেন সেটি কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। টিন্টার অ্যাবির যে সারাউন্ডিংস, তার যে নেচার, তিনি বলছেন গ্রিন টু দ্য ডো, মানে তিনি ঘরের বাইরে বেরোলেই সবুজ প্রকৃতি, এবং এই সবুজ প্রকৃতিকে তিনি তুলে ধরেছেন। এবং এই প্রকৃতির থেকে 5 বছর বিচ্ছিন্ন থাকার কারণে তিনি যে আসলে 5টা দীর্ঘ শীত, 5টা দীর্ঘ সময় তিনি যে ছিলেন না, এবং সেটি কিন্তু তিনি এখানে এই কবিতার মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এই কবিতার মধ্যে তিনি আসলে যেটা বলতেছেন যে প্রকৃতির থেকে যখন দূরে মানুষ চলে যায়, তখন কিন্তু প্রকৃতির এই স্মৃতিগুলো কিন্তু তার হৃদয়ের মধ্যে থেকে যায়, এবং তিনি কিন্তু এই প্রকৃতির থেকে ডিসকানেক্টেড হন না, এবং তিনি কিন্তু কানেক্টেড থাকেন, এবং সে কিন্তু কানেক্ট থাকে। এই জন্য যেহেতু প্রকৃতির মাঝখানে কেউ যদি মাঝে মাঝে বেড়াতে যায়, তাহলে সে বেড়াতে গেলে কিন্তু সেটি তার সারা জীবনের সঞ্চয় হয়ে যাবে, যেটি কিন্তু তিনি আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডের মধ্যে বলেছেন। অন্যান্য কবিতার মধ্যে কিন্তু এই কথাগুলো আছে। এবং টিন্টার অ্যাবি কবিতার মধ্যে তিনি যে প্রকৃতির যে আমরা যেটাকে বলি প্যান্থেইজম, এই প্যান্থেইজমের কথা, যে God is present in the objects of nature. The existence of God is present in the objects of nature, and that is the pantheism. That philosophy of pantheism is being found in the poem of William Wordsworth in Tintern Abbey. Not only in Tintern Abbey, in other poems we will also get this philosophy to be reflected. The presence of Almighty in the objects of nature. William Wordsworth liked all the objects of nature because it is full of the presence of Almighty, and that is also reflected in Tintern Abbey. And in Tintern Abbey, he had also talked that nature is the guide, nature is the philosopher, nature is the guardian, nature is the source of teaching. Prokriti hocche manusher jonno teacher, and therefore he believed that a person should be connected with nature. Nature never did beat to the heart that loved her. Big famous line. এটা সেই বিখ্যাত লাইন, যে প্রকৃতি সেই হৃদয় কখনো প্রত্যাখ্যান করে না যে প্রকৃতিকে ভালোবাসে। এই যে প্রকৃতির ভালোবাসার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তিনি এই টিন্টার অ্যাবি কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। এবং আমি মনে করি যে তোমাদের সবাই এই লাইনটা মনে থাকার কথা, নেচার নেভার ডিড বিট টু দ্য হার্ট দ্যাট লাভড হার। এই কবিতা, এই লাইনটা তোমাদের সবার মনে রাখার কথা। এবং তিনি প্রকৃতিকে যেভাবে দেখছেন, প্রকৃতিকে শিক্ষক হিসেবে দেখছেন, প্রকৃতিকে গার্ডিয়ান হিসেবে দেখছেন, গাইড হিসেবে দেখছেন, প্রকৃতিকে সোর্স অফ সোলেস হিসেবে দেখছেন, এবং তিনি প্রকৃতির মাঝখানে সাগরের দিকে তাকিয়ে তিনি অনুপ্রাণিত হচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হচ্ছেন। এবং তিনি মনে করেন যে প্রকৃতি আমাদেরকে মনে করে দেয় যে আমাদের মন বলে কিছু একটা
আছে, আমাদের মধ্যে যে মন আছে এটা প্রকৃতির মধ্যে মানে আমরা গেলে বুঝতে পারি। এবং আমরা প্রকৃতির মধ্যে যখন যাই তখন আমাদের অবস্থাটা এরকম হয়, আমাদের শারীরিক অবয়বটা যেন একেবারে সাসপেন্ডেড হয়ে যায়, এবং মানসিক শক্তিটা আমরা তখন, মানসিক যে সত্যটা এবং আমাদের যে ধ্রুব সত্য চারপাশে, সেই ধ্রুব সত্যকে আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। এবং তিনি তার যে প্রকৃতির যে ভালোবাসা, সেই ভালোবাসাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন বয়সের ভিত্তিতে। তিনি বলেছেন যে যখন মানুষ একেবারে ছোট থাকে তখন হচ্ছে অ্যানিম্যাল প্লেজার, আর যখন মানুষ তারুণ্যে যায় তখন হচ্ছে পেইন্টার্স প্লেজার, আর যখন মানুষ বয়স হয়ে যায় তখন হচ্ছে ফিলোসফিক্যাল প্লেজার। সো প্রকৃতির এই ভালোবাসাকে তিনি 3 ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে অ্যানিম্যাল প্লেজার, যেটা ছোটবেলা মানুষ যখন থাকে, মানে অ্যানিম্যাল যেরকম প্রকৃতির মাঝখানে স্বাধীনতার আনন্দ পায়, একটি হরিণ যেরকম প্রকৃতির মাঝখানে স্বাধীনতার আনন্দ পায়, এবং সেই স্বাধীনতার আনন্দ আসলে মানে মূলত গ্রামের শিশুরা, গ্রামের কিশোরেরা যেরকমটা পায়, সেইটাকে তিনি বলেছেন অ্যানিম্যাল প্লেজার। একটা অ্যানিম্যাল, একটা ডিয়ার অথবা একটা বার্ড যেরকম প্রকৃতির মাঝখানে উড়ে আনন্দ পাচ্ছে, দৌড়ে আনন্দ পাচ্ছে, মাছ যেরকম পানিতে সাঁতার কেটে আনন্দ পাচ্ছে, এই যে স্বাধীনতার আনন্দ, এই স্বাধীনতার আনন্দটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করেন যে শুধুমাত্র যখন মানুষ ছোট থাকে তখন সেটা পায়, একটু বয়স হয়ে গেলে সেটা আর পায় না। আরেকটা হচ্ছে পেইন্টার্স প্লেজার। পেইন্টার্স প্লেজার হচ্ছে তারুণ্যে মানুষের একটা প্রকৃতির প্রতি ভালোবাসা মানে জন্মায়, এবং সেই তারুণ্যের ভালোবাসা থেকে তিনি বলছেন পেইন্টার্স প্লেজার, যে একজন পেইন্টার, একজন চিত্রশিল্পী যেরকম প্রকৃতির মাঝখানে শুধু সৌন্দর্য খুঁজে পায়, বিউটি খুঁজে পায়, আর অন্য কোনো কিছু সে ভাবে না, কোনো ফিলোসফি নিয়ে সে চিন্তা করে না, অন্য কোনো তাত্ত্বিক ব্যাপারে সে ভাবে না, ঠিক সেটি হচ্ছে সেকেন্ড স্টেজ, পেইন্টার্স প্লেজার। এটি আর হচ্ছে ফিলোসফিক্যাল প্লেজার, যেটা একটা গ্রোন আপে যে মানুষের আসে, মানুষ যখন একটা ম্যাচিউরড হয় তখন এই ফিলোসফিক্যাল প্লেজার আসে। এবং এই ফিলোসফিক্যাল প্লেজারটা হচ্ছে দার্শনিক আনন্দ। প্রকৃতির মাঝখানে সে আসলে অনেক বেশি সত্য খুঁজে পায়, প্রকৃতির মাঝখানে প্যান্থিজম খুঁজে পায়, প্রকৃতির মাঝখানে অনেক ধ্রুব সত্যকে খুঁজে পায়। এবং তিনি এখানে উল্লেখ করেছেন যে নদীর বয়ে যাওয়া, যে পানির বয়ে যাওয়াটাকে অনেক সময় মানবতার কান্না, মানে স্যাড মিউজিক অফ হিউম্যানিটি মনে করা যেতে মনে হতে পারে, এবং সেটিও কিন্তু প্রকৃতির যে মধ্যে একটা অন্তর্নিহিত সত্য খুঁজে পাওয়ার যে বিষয়টা, সেটি কিন্তু এই ফিলোসফিক্যাল প্লেজার, যেটি কিন্তু আমরা এই টিন্টার অ্যাবে কবিতার মধ্যে দেখতে পাই। তাহলে টিন্টার অ্যাবে কবিতার মধ্যে তিনি 3 ভাগে বিভক্ত করেছেন প্রকৃতির প্রতি ভালোবাসাকে। একটি হচ্ছে অ্যানিম্যাল প্লেজার, 2 নম্বর হচ্ছে পেইন্টার্স প্লেজার, 3 নম্বর হচ্ছে ফিলোসফিক্যাল প্লেজার। এবং ফিলোসফিক্যাল প্লেজারটাকে তিনি মনে করেন সবচেয়ে ম্যাচিউরড প্লেজার দ্যাট ওয়ান ক্যান অবটেইন ফ্রম নেচার। এটি আরেকটি কথা তিনি যেটা বলেছেন যে তিনি তার ছোট বোন দরথিকে তিনি বলছেন যে এমন একটা সময় আসবে যখন আমি পৃথিবীতে থাকবো না, আমাকে চলে যেতে হবে পৃথিবী থেকে। বলে যে তখনও তুমি যদি প্রকৃতির সাথে যদি কানেক্টেড থাকো, তাহলে তুমি কিন্তু সবসময় প্রকৃতির থেকে এমন একটি আনন্দ, নির্মল আনন্দ খুঁজে পাবে, যে নির্মল আনন্দ তোমাকে সবসময় কিন্তু সুপথে পরিচালিত করবে, তোমাকে অনেক বেশি শক্তিতে বলিয়ান করে তুলবে। এবং ওয়াটসন বলছে যে আমি যখন প্রকৃতিকে ভালোবাসা শুরু করেছি এবং তারপরে মৃত্যু পর্যন্ত বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমৃত্যু, আমি কিন্তু প্রকৃতিকে ভালোবেসে কখনো ক্লান্ত হইনি। প্রকৃতির প্রতি ভালোবাসা আমার কিন্তু দীর্ঘমেয়াদী বেড়েছে। প্রকৃতির এই অবজেক্টগুলো আমার কাছে সবসময় কিন্তু আনন্দের উৎস হয়েছে। আর এখন তুমি আমার সাথে থাকার কারণে সে আনন্দ হয়তো আরো অনেক গুণ বেড়ে গেছে। এই জন্য দরথিকে তিনি খুব আবেগময়ী কণ্ঠে মানে এই 160 লাইন কবিতার শেষের দিকে তিনি বলছেন যে দরথি, তুমি কিন্তু প্রকৃতির মাঝখানে বিচরণ করো, তুমি কিন্তু তোমার চাঁদের আলোয় কিন্তু তুমি তোমার নিজেকে স্নাত করো, প্রকৃতিতে পাহাড়ের বাতাস কিন্তু তুমি তোমার উপর দিয়ে বইতে দিও, প্রকৃতির মাঝখানে এসে কিন্তু তুমি কিন্তু প্রকৃতির আনন্দ, নির্মল আনন্দই কিন্তু শোভিত হয়েও, এবং তাহলে তুমি অনুপ্রাণিত হয়েও, তাহলে তুমি দেখবে যে প্রকৃতি তোমাকে কিভাবে সোলেস দিচ্ছে। মানে বিশেষ করে নগর জীবনে, শহর জীবনে তিনি বলেছেন যে যখন আমি 5 বছর এই প্রকৃতির মাঝখানে আসতে পারিনি, তখন কিন্তু জীবনের অনেক ক্লান্তিতে, অনেক কষ্টের মাঝখানে কিন্তু আমি কিন্তু এই প্রকৃতির আনন্দ পেয়ে কথা কিন্তু আমি স্মরণ করে আমি কিন্তু আবার কিন্তু শক্তি খুঁজে পেয়েছি। অতএব তিনি দরথিকে এই কথা বলছেন যে প্রকৃতির সাথে সম্পর্ক রাখতে হবে, প্রকৃতির সাথে সম্পর্ক রাখার মধ্য দিয়ে আসলে একজন আত্মশক্তিতে বলিয়ান তুমি হতে পারবে। এবং দরথিকে আরেকটা কথা তিনি বলছেন যে দরথি সেকেন্ড স্টেজে, আমি যখন পেইন্টার্স প্লেজার পেয়েছিলাম প্রকৃতির মাঝখানে, আজকে তুমি সেই সেকেন্ড স্টেজে আসছো, দ্বিতীয় পর্যায়ে প্রকৃতির, এবং তোমার মধ্য দিয়ে কিন্তু আমি একসময় কেমন ছিলাম সেটা কিন্তু আমি অনুভব করতে পারছি। তোমার মধ্য দিয়ে আমি অনুভব করতে পারছি যে এর আগের ভিজিটে আমি তোমার মতোই প্রকৃতির মাঝখানে শুধু বিউটি দেখেছি, সৌন্দর্য দেখেছি, কিন্তু এখন আমার ম্যাচিউরিটিতে এসে প্রকৃতির মাঝখানে কিন্তু আমি মানবতার কান্নাও খুঁজে পাচ্ছি, প্রকৃতির মাঝখানে আমি প্যান্থিজম খুঁজে পাচ্ছি, প্রকৃতির মাঝখানে আমি তাত্ত্বিক একটা শক্তি খুঁজে পাচ্ছি। এবং সেটা কিন্তু তিনি এই কবিতার মধ্যে তিনি বলেছেন। এবং আমি মনে করি যে প্রথম থেকে শুরু করে এই 160 লাইনের কবিতা আমি অন্য একটা লেকচারে আমি লাইন বাই লাইনে কবিতাটা পড়াবো, এবং সেটা কিন্তু তোমরা দেখবে যে এই কবিতাটা কত বেশি ইমোশনাল কবিতা। এবং এই কবিতার মধ্যে তুমি যদি ঢুকে যেতে পারো, ডুবে যেতে পারো, তাহলে তুমি দেখতে পাবে যে অনেক বেশি শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে।
এবং আমি আমার যত কবিতা পড়িয়েছি এই শিক্ষকতার জীবনে, তার মধ্যে অন্যতম সেরা একটি কবিতা আমি বিবেচনা করে থাকি টিন্টার অ্যাবি। এবং এই টিন্টার অ্যাবি জায়গাটা, যে টিন্টার অ্যাবি, সেই জায়গাটাও খুবই সুন্দর ছিল। সেখানে অনেক বেশি ফলের বাগান ছিল। তারপরে ওয়াই নদীর কথা মনে রাখতে হবে, যে ওয়াই নদী, সেই ওয়াই নদীর কথা তিনি বলছেন, যে ওয়াই নদী থেকে কবি কিন্তু কখনোই বিচ্ছিন্ন হতে পারেননি। ওয়াই নদীর যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা কিন্তু তিনি কিন্তু অনুভব করতে পারেন। অনেক কবি সাহিত্যিকদের জীবনে হয়তো কোনো একটা নদী থাকে, যে নদীটা হয়তো তাকে অনুপ্রাণিত করতে পারে। যেমন নজরুলের জীবনে পদ্মা ছিল, রবীন্দ্রনাথের জীবনে পদ্মা ছিল, পদ্মা নদী ছিল। তারপরে তিতাস নদী কারোর জীবনে ছিল, তিতাস একটি নদীর নাম, কবিতা আমরা জানি। কারোর জীবনে হয়তো গঙ্গা যমুনা আছে। আমাদের কপোতাক্ষ নদ কবিতা আমরা দেখেছি, মাইকেল মধুসূদনের জীবনে অনেক প্রভাব রেখেছে। এভাবে কিন্তু বিভিন্ন নদ নদী কিন্তু মানুষের বিশেষ করে কবি সাহিত্যিকদের জীবনে অনেক বেশি প্রভাব রেখেছে। একটা গানও আমরা শুনেছি যে আমার একটা নদী ছিল জানো না কেউ। সুতরাং এই যে নদী, ওয়াই নদী, যেটা টিন্টার অ্যাবির ওয়াই নদী, সেই ওয়াই নদীটা কিন্তু আমাদের কবি ওয়ার্ডসওয়ার্থকেও কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করেছে। 5 বছর বিচ্ছিন্নতার পরে তিনি যখন ওয়াই নদীতে ফিরে এসেছেন আবার, তিনি কিন্তু এই ওয়াই নদীর চারপাশের পরিবেশটা তারা আবার অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছেন, এবং সেই অনুপ্রেরণা তিনি কিন্তু তুলে ধরেছেন তার লেকচারের মধ্যে, তার বক্তব্যের মধ্যে দিয়ে। আমি মনে করি যে একেবারে সংক্ষিপ্ত পরিসরে আমি টিন্টার অ্যাবির যে সিনপসিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দিয়ে তোমরা এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেয়েছো, এবং সেই ধারণার মধ্য দিয়ে আমি আশা করি যে তোমরা হয়তো যদি এই কবিতা আরেকবার পড়ো, তাহলে তোমার ধারণাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আমি এটা লাইন বাই লাইন আলোচনা করবো, তাই এর মাধ্যমে তোমরা আরো অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে। তো তোমাদেরকে মনোযোগ সহকারে আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি।